আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক মাহমুদ, সহকারী শিক্ষক গণিত, মহিলা বাগবাটি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। প্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমার মানে উচ্চতর গণিত বিষয়ে একটি ক্লাসের জন্য। আজকের ক্লাস হচ্ছে, তোমরা বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছ, এমনকি যারা উচ্চতর গণিত দিয়েছ, তোমরা নিশ্চয়ই ওকে ভালো বিধেই উচ্চতর গণিত পছন্দ করেছো। এমনকি উচ্চতর গণিত সাবজেক্টটাও শুনতে মনে হয় উচ্চতর, তার মনে হয়তো কঠিন। আসলে কিন্তু এই গণিতটা ততটা কঠিন না, কারণ যুক্তিভিত্তিকভাবে পড়লে গণিত সবসময় সহজ মনে হয়। তোমাদের এই উচ্চতর গণিত বিষয়ে যে প্রথম অধ্যায়ে লেখা আছে সেট ও ফাংশন নামে একটা অধ্যায় আছে, আমি সেই অধ্যায়ের উপরে মানে সেট সম্পর্কে আজকে তোমাদের একটু সাধারণ ধারণা দেব। আচ্ছা, আমরা তো সাধারণত বাস্তব জীবনে চলতে গেলে দেখা যায় অনেক কিছুরই সেট ব্যবহার করি। যেমন যদি তোমাদেরকে বলা হয় যে এক সেট বই, যেমন ক্লাসে ভর্তি হলে একটা 6 বা 7 যে কোনো ক্লাসের ছাত্র ভর্তি হলে তার বইয়ের প্রয়োজন। অফিস থেকে দেওয়া হয় যে যদি 6-এর ছাত্র যায় তাকে বলা হয় 6-এর এক সেট বই দেওয়ার জন্য। এখন 6-এর এক সেট বইয়ের ভিতরে অনেকগুলো সরকারি নিয়ম অনুযায়ী যে পাঠ্য বিষয়গুলো আছে সেগুলো আছে। আবার একই কথা যদি বলে যে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উদ্দেশ্য মানে এক সেট বই দেওয়ার, তখন কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াবে যে নবম শ্রেণীতে যখন আছে আর্টস, কমার্স, সায়েন্স, তাহলে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সায়েন্সের এক সেট বই একরকম, আবার আর্টসের ছাত্রছাত্রীদের জন্য মানে এক সেট বই একরকম, আবার কমার্সের ছাত্রছাত্রীদের জন্য দেখা যায় কি যে এক সেট বই একরকম। এখন এই যে 3টা গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য 3 সেট বই 3 রকম, এর ভিতরে আবার কিছু কিছু মিল আছে আর কিছু কিছু মিল নাই। সে কারণেই বলা হয়েছে যে আর্টস, কমার্স, সায়েন্স 3 গ্রুপের মানে কিছু কিছু পার্থক্যের জন্য 3টা গ্রুপে ভাগ করা হয়েছে। তাহলে এই যে সেট বলি, আবার যদি দোকানে কোনো কিছু কিনতে যাই বলা হয় যে এক সেট জামা। এখন এক সেট জামা যদি বলা হয়, বিশেষ করে মেয়ে মানুষের জন্য করলে, ছাত্রীদের জন্য, তাহলে এক সেট জামা বলতে 3 পিস করতে যায়। তার মানে 3টা অংশ নিয়ে এক সেট জামা হয়, সেই জন্য বলা হয় এক সেট জামা। তাহলে এই সেট কথাটা অনেক ক্ষেত্রেই এমনকি অনেক আগে থেকে তোমরা পরিচিত। অঙ্কের ভিতরে এরকম সেটটা হচ্ছে কি যে বলছি কি যে বাস্তব বা চিন্তা জগতের কোনো বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের কোনো বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। এখন বাস্তব বা চিন্তা জগতে আমরা যদি কোনো বিষয় নিয়ে চিন্তা করি, যে যেমন একটা বিষয় চিন্তা করলাম যে এই স্কুলের নবম শ্রেণীতে ছাত্রছাত্রী আছে মনে করো 200। এখন এই 200-র ভিতরে সায়েন্সে পড়ুয়া, সায়েন্স নিয়েছে কতজন? সায়েন্স যদি নিয়ে থাকে মনে করো যে 30 জন ছাত্র সায়েন্স নিয়েছে। 30 জন ছাত্রছাত্রী যদি সায়েন্স নিয়ে থাকে তাহলে 30 জন ছাত্রছাত্রীর অবশ্যই নাম আছে। তাহলে ওই 30 জন ছাত্রছাত্রীর নাম যখন আমি তালিকা আকারে এখানে লিখবো, যেমন মনে করো একজনের নাম রনি, আর একজনের নাম উইলিয়াম, আর একজনের নাম জনি, এইভাবে 30 জনের নাম যদি লিখি তাহলে এই যে 30 জনের নাম যে একত্রে দেখা হলো, অর্থাৎ এই 30 জনের নামটাই হচ্ছে সুনির্ধারিত সংগ্রহ। তাহলে এই 30 জন নামের 30 জন নাম এরকম ভাবে লেখার পরে এখানে বোঝা যাবে এখানে 30 জন ছাত্রছাত্রী আছে, সায়েন্স বা বিজ্ঞান শাখায় ভর্তি আছে 30 জন ছাত্রছাত্রী।
এখন এই 30 জন ছাত্রছাত্রীকে এভাবে তালিকাভাবে পর্যায়ক্রমে লিখলে 30টা উপাদান পাওয়া যাবে। এই যে সুনির্ধারিত সংগ্রহ কোনো বস্তু কোনো বিষয়ের সুনির্ধারিত সংগ্রহ করে এইভাবে লেখার এইভাবে আকারে লিখলে যেটা হয় সেটা হচ্ছে সেট। সেটকে প্রকাশ করতে গেলে ইংরেজি অক্ষর ব্যবহার করতে হয়। যেমন এখানে যদি আমি এই একটা অক্ষর লিখি, ইংরেজি 26টা অক্ষরের মধ্যে একটি, তাহলে সেটকে প্রকাশ করার জন্য ইংরেজি বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয়। এ সমান এখানে লিখছি কি রনি, রহিম, জনি, আরও এই 30 জনের ভিতর থেকে 3টা মাত্র লিখছি, আর কিন্তু 27 জন আছে। তাহলে এই 27 জন অর্থাৎ মোট 30 জন লিখলে এখানে এই সেটের নাম হবে এ। এ সেটের সদস্য কে কে? ওই 30 জন ছাত্রছাত্রীকে বোঝাবে। তাহলে এরকম ভাবে এখন অঙ্কে যদি দেখা যায় যে কোনো বিষয়তে আমি এটা সেট প্রকাশ করতে পারবো। যে যেমন মনে কর 5টি অঙ্ক লিখলাম, একটা 1, আর একটা 2, আর একটা 3, আর একটা 4, আর একটা 5। এখানে মাত্র 5টা অঙ্ক এখানে যদি লিখি, এটাকে সেট আকারে প্রকাশ করি, তাহলে এটা হবে সেট ব্র্যাকেট দিতে হবে। এখন এটা সেটার নামটা কি? যে কোনো একটা নাম ব্যবহার করা যায়। যেমন এটার নাম ব্যবহার করলাম বি। এখন বললাম যে সেটের যে নাম যেটা ব্যবহার করবো সেই অক্ষরটা হবে বড় হাতের অক্ষর, আর ওইটার সমান যে উপাদানগুলো হবে সেই উপাদানগুলো যে একটার পর একটা লিখে কুমা দিয়ে তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকালে সেট হয়ে যাবে। তাহলে এটা বি সমান একটা সেট। এই সেটটার নাম হচ্ছে বি, এর উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 5। তারপরে হচ্ছে কি এরকম মনে করো যে সি লিখলাম, এটা আর একটা সেট, এর উপাদান মনে করো যে 2, 4, 7। ডি একটা সেট, এই সেটের উপাদান মনে করো 3, 5, 6, 8। তাহলে এখানে দেখা যাচ্ছে কি 3টে সেট লিখছি, 3টে সেটের ভিতরে উপাদান আছে। উপাদানগুলো এক এক সেটে এক এক রকম না। দেখো এই যে এখানে আছে 1, 2, 3, 4, 5, আবার এখানে আছে কি 2, 4, 7, এখানে আবার আছে কি 3, 5, 6, 8। কিছু মিল আছে, কিছু মিল নাই। তাহলে এখানে এই 3টে প্রত্যেকটাই কিন্তু একটা সেট। এখন এই 3টা মিলে আমার 3টা সেটের ভিতরে মোট কি কি আছে এখান থেকে একটু চিন্তা করি। এখানে কি 1 আছে, তারপরে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, আবার এখানে এসে দেখি দেখা যায় কি 2, 4, 7। তারপরে কি 2 এখানে লিখছি, 4 লিখছি, 7 কিন্তু 7 যদি আবার লিখি এখানে মানে এই মোটগুলো একত্রে লিখি। তাহলে এখানে আবার আছে 3, 5, 6, 8, অর্থাৎ 3 এখানে লিখছি, 5 এখানে লেখা হয়ে গেছে, 6 এখানে লেখা হয় নাই। তাহলে এই যে 6টা লিখবো, তারপরে 8টা লিখবো। তাহলে এই 3টা সেটের সকল উপাদান নিয়ে যে সেটটা গঠিত হচ্ছে সেই সেটের উপাদানগুলো হচ্ছে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ এই সেটের ভিতরে দেখো এই বি সেট আছে, সি সেটও আছে, ডি সেটও আছে। তাহলে এইভাবে মানে সেট সংক্রান্ত কোনো আলোচনায় সকল সেট যে সেটের সদস্য হবে সেই সেটটাকেই বলা হয় হচ্ছে কি সার্বিক সেট। আর এই সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর ই দিয়ে। তাহলে ই হচ্ছে সার্বিক সেট, আর এই যে বি, সি, ডি এগুলো হচ্ছে ই এর উপসেট। অর্থাৎ একটা সেট আর একটা সেটের ভিতরে যদি থাকে তাহলে যেটা যার ভিতরে থাকে সেটাকে ওইটার উপসেট বলে। তাহলে উপসেট যেমন এখানে বি যদি লিখি, বি কার উপসেট? ইউ এর। এখন উপসেট লেখা
তাহলে উপসেট লিখতে গেলে মানে এইভাবে লিখতে হয় কি। আবার এই সি সাবসেট এটার অর্থ হচ্ছে ইন, আবার ডি সাবসেট ইন। এখন এখানে লিখছি কিন্তু বলছি উপসেট, আবার সমান চিহ্ন দেওয়া আছে। তো এটা উপসেট এবং ভালো করে খেয়াল করবে, উপসেট আর একটা হচ্ছে প্রকৃত উপসেট। দুইটা কথা কিন্তু মনে হচ্ছে একই রকম, যে উপসেট প্রকৃত উপসেট। এখন উপসেট এবং প্রকৃত উপসেট এই দুইটা বিষয়ে পার্থক্য কি। যে যেমন প্রকৃত উপসেট লিখতে গেলে লিখতে হয় যেমন এর ভিতরে আছে, তাহলে এখানে এখনো তোমরা শিখলে যে সেট এবং কি উপসেট, সার্বিক সেট এবং সেট শিখলে। এখন শিখা হচ্ছে কি উপসেট এবং প্রকৃত উপসেট। এখন এ মনে করো একটা সেট, এর ভিতরে সদস্য আছে 1 2 3 4। বি একটা সেট, এর ভিতরে সদস্য আছে মনে করো 1 2 3 4 5 6। তাহলে দেখো এর ভিতরে আছে 1 2 3 4 4, এই যে এখন তোমরা খেয়াল করো যে এর ভিতর যে উপাদানগুলো আছে বি সেটের ভিতরে, এ আর বি এর ভিতরে খেয়াল করলে এ সেটের যে উপাদানগুলো, এই এ সেটের উপাদানগুলো বি সেটের উপাদানের ভিতরে আছে। এখন বি এর ভিতরে বাড়তি কি আছে 4, কিন্তু 3 বার আমি লিখছি। 3 বার যদিও 3 বার লিখছি, কিন্তু 3 বার লেখা মানে কি একবারেরই সমান। অর্থাৎ এখানে আছে কি কি সেটা বললে 1 2 3 4, আর এখানে আছে কি কি 1 2 3 4 4। তাহলে এই যে এই সেটের হবে উপসেট। তাহলে লেখা হবে এ উপসেট বি, এটা লেখা হবে। তাহলে এ উপসেট বি, অর্থাৎ এ বি এর উপসেট, অর্থাৎ এটা বি এর মধ্যে আছে। তাহলে এখানে কিন্তু দেখো যে এখানে কি আছে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে। তার মানে এটা আর এটা আর সমান, এখানে যা যা আছে এখানে তাই তাই আছে। তাহলে সেই হিসাবে এই যে এটা উপসেটের প্রতি এরকম, মানে আমরা যেরকম ইউ লিখি, ইউটা এরকম ডান দিকে, মানে উপরের সাইডটা ডান দিকে রাখার পরে যে এটা চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে উপসেটের জন্য ব্যবহার করতে হয়। এখন প্রকৃত উপসেট আবার কি? এখন প্রকৃত উপসেট হচ্ছে আবার এই যে এখানে যদি আমি চেঞ্জ করে দিই যে এর ভিতরে 1 2 3 4 আছে, বি এর ভিতরে আছে 1 2 3 4 5 6। এখন দেখো এর প্রত্যেকটা উপাদান বি এর মধ্যে আছে, আর বি এর প্রত্যেকটা উপাদান কিন্তু এর মধ্যে নাই। আগেরটা কিন্তু ছিল, এখন এখানে কিন্তু নাই, প্রত্যেকটাই নাই। কারণ এখানে এর প্রত্যেকটা বি এর মধ্যে আছে, বি এর প্রতিটা কিন্তু এর মধ্যে নাই। কারণ বি এর এই যেখানে 5 আছে 6 আছে, এটা এর মধ্যে নাই। তাহলে সেই ক্ষেত্রে হবে এখানে সমান না, এখানে হবে এই যে এ বি এর প্রকৃত উপসেট। এর আগে যেটা বলছিলাম এ হচ্ছে বি এর উপসেট, কারণ তখন ছিল 1 2 3 4 4 বারবার ছিল। আর এখন হচ্ছে কি যে এই এর উপাদানগুলো বি এর উপাদানের মধ্যে আছে, কিন্তু বি এর মধ্যে এমন একটি বা দুটি উপাদান আছে যা এর মধ্যে নাই। তাহলে এই রকম ক্ষেত্রেই হবে এ বি এর প্রকৃত উপসেট। তাহলে সার্বিক সেট, সেট
উপসেট, প্রকৃত উপসেট তোমরা জানলে। এখন শিখাবো হচ্ছে কি পূরক সেট। পূরক সেটটা আবার কেমন? মনে করো পূরক সেট এটা একটা সার্বিক সেট। সার্বিক সেট এটা আমি লিখলাম কয়েকটা উপাদান দিয়ে, এই কয়েকটা আছে। এখন এ একটা সেট লিখবো, যেমন 2 3 5। এখন এই এর উপসেট, এর সেটটা, এই এ সেটটা ইউ সেট অর্থাৎ সার্বিক সেট থেকে বাদ দিলে, অর্থাৎ যেটা মিল আছে সেটা বাদ দিয়ে লিখলে যে সেটটা হয়, যেমন এখানে আছে 2, তাহলে 2 বাদ দিল, 2 লিখবো না, লিখে লিখবো 1। আবার 3 আছে, 3 লিখবো, তাহলে কত লিখবো 4। এখানে 5 আছে, ওখানকার 5 লিখবো না লিখে যে সেটটা হয় এই যেটা সার্বিক সেট ছিল 1 2 3 4 5। এই একটা সেট ছিল, এই সেটের সদস্য ছিল 2 3 5। আর এই সার্বিক সেট থেকে এই সেটের উপাদান বাদ দিলে যে সেটটা হয় সেই সেটটা হচ্ছে এর পূরক সেট। তার মানে এ পূরক সেটের সদস্য হচ্ছে 1 4। তাহলে অঙ্ক করার সময় এটা সময় কি লেখা যায়? এ পূরক ইউ, এটাকে বলা হচ্ছে কি আগে থেকে তোমার পরিচিত বিয়োগ, কিন্তু এখানে বিয়োগটা এখানে বলতে হয় বাদ। এ ইউ বাদ এ। এখন ইউ বাদ এ, ইউ হচ্ছে 1 2 3 4 5, এ হচ্ছে 2 3 5। তাহলে ইউ থেকে এই এর সদস্যগুলো বাদ দিলে যা হয়, ইউ হচ্ছে 1 2 3 4 5, এ হচ্ছে 2 3 5। 2 3 5 বাদ দিলে হয় 1 4। তাহলে এটা হবে 1 4। তাহলে পূরক সেট কি এটাও তোমরা বুঝতে পারছো। এখন যাব সংযোগ সেট। যেমন একটা সেট হচ্ছে 2 3 4, আর একটা সেট হচ্ছে 3 5, এরকম লিখা। তাহলে এই দুইটা সেটের মধ্যে সংযোগ, সেটা কেমন লেখা যায়? এ সংযোগ বি। তাহলে এই দুইটার এ সংযোগ বি, এই উপাদানটা কেমন হবে? অর্থাৎ দুইটা সেটের মধ্যে মোট যে উপাদানগুলো আছে, যেমন এখানে আছে 2 3, মানে দুইটার মধ্যে মোট আছে কি 2 3 4 5, 2 3 4 5। তাহলে এটা হবে এ আর বি এর সংযোগ সেট। এখন যদি বলি আর একটা হচ্ছে সেট। সেট আগে মধ্যে লেখা আছে, এই সেটটা হচ্ছে মানে বিপরীত। তাহলে এটা এদিক ছিল, এটা ঘুরিয়ে উল্টো দিক ছিল। তাহলে এটা লেখার জন্য আবার কি, এটা লেখার জন্য হচ্ছে দুইটা সেটের মধ্যে যে সেটটা যে সদস্যগুলো কমন, অর্থাৎ দুইটার মধ্যেই সাধারণ আছে। যেমন এখানে এটার মধ্যে দুইটার মধ্যে আছে 3, এই 3 হবে এ আর বি এর সেট। তাহলে আজকে ক্লাসে এই পর্যন্ত থাক। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা কিছু সেট সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। এর পরবর্তী ক্লাসে আরো সেট বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। এমনকি সেট বিষয়ে যে জটিল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ সকালে ভালো থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি।